প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে অধ্যাপক সর্দার এ নাঈম। আপনারা যারা চেনেন তাকে, তিনি সুনামধন্য চিকিৎসক এবং তিনি চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা একটু আড্ডার ছলে আপনার নানান না বলা কথা দর্শকদের শোনাতে চাই। আমরা যতটুকু জানি যে বাংলাদেশের একটি স্পেশালাইজড হাসপাতাল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, এবং সেটার আপনি স্বত্বাধিকারী চেয়ারম্যান। আমি একটু শুরুর দিকে আলোচনা করতে চাই যে এরকম হাসপাতাল প্রতিষ্ঠা করবেন, এটা আগে থেকে ক্যারিয়ার প্ল্যানে ছিল কিনা, আর এই প্রফেশনেই বা কিভাবে এলেন, মানে এটা কি পরিকল্পিত কিনা? ধন্যবাদ প্রণব। অ্যাকচুয়ালি হাসপাতাল তৈরি করব ঠিক এরকম প্ল্যান ক্যারিয়ারের শুরুতে ছিল না। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করি 1987 সালে। তো আমরা 87 সালে আমি জাপান যাই, আমরা 85 সালে পাশ করি। এবং জাপানে যখন পড়াশোনা করছিলাম, আমি টোকিও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলাম। তো আপনি জানেন, আমরা যারা বাইরে পড়াশোনা করতে যাই তারা যখনই সুযোগ হয় নতুন কিছু শেখার, তখন সেটা শিখি এবং দেশে এসে সেটা কাজে লাগানোর প্রয়োগ করার চেষ্টা থাকে আমাদের। তো সেই চেষ্টা থেকেই বেসিক্যালি 1989-90 সালে যখন জাপানে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হলো, এবং ভাগ্যক্রমে টোকিও ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করছিলাম, পিএইচডি করছিলাম সার্জারিতে, আমি যে শল্য চিকিৎসক, সার্জারিতে পিএইচডি এখানে করছিলাম, সেখান থেকেই জাপানেও প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হলো। তো তখনই আমার এক স্বপ্ন দেখা যে বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করতে পারে। আপনি জানেন যে ল্যাপারোস্কোপিক সার্জারির সবচেয়ে বড় সুবিধাটা হলো আমরা গলব্লাডার দিয়ে শুরু করেছিলাম। তো আগে গলব্লাডার সার্জারি করে প্রায় 5-7 দিন হাসপাতালেই রোগীকে রাখতে হতো, পেট অনেকখানি কেটে করতে হতো। যখন দেখলাম যে ক্যামেরার সাহায্যে পেটের মধ্যে খুব ক্ষুদ্র কয়েকটা ছিদ্রের মাধ্যমে আমরা গলব্লাডার খুব সুন্দরভাবে ফেলে দিতে পারি, তখন মনে হলো যে রোগীকে একদিনই বাড়ি চলে যেতে পারে। তো এ ধরনের চিকিৎসা উন্নত বিশ্বের চেয়ে বেশি বোধহয় প্রয়োজন আমাদের মতো দেশেই, যেখানে আমি বলি যে হসপিটাল বেডের স্কারসিটি, রোগীদের বিছানায় শুয়ে থাকার যে বিড়ম্বনা। অনেক মানুষ আছে তার ওই বিছানায় শুয়ে থাকা মানেই হলো তার একটা ইনকামের ছেদ পড়া। সুতরাং আমাদের মতো দেশগুলোতে ল্যাপারোস্কোপিক সার্জারির প্রয়োজনীয়তা বেশি বলেই আমার কাছে তখন মনে হয়েছিল। এবং আমি যখন 93 সালে আমার পিএইচডি শেষ করি, তখনই ভাবলাম, বা তার আগেই চিন্তা করেছি দেশে এটাকে শুরু করব। তো 91 সালে একবার পিএইচডি ছাত্র অবস্থায় দেশে এসে বারডেম হসপিটাল এবং তদানীন্তন পিজি হসপিটালে, এখন যেটি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে 2টি ডেমনস্ট্রেটিভ কেস করে গিয়েছিলাম, আর জাপান থেকে যন্ত্রপাতি নিয়ে এসে। এবং ল্যাপারোস্কোপিক সার্জারির সেই ভালো দিকটা মুহূর্তেই মানুষ দেখেছিল এবং গ্রহণ করেছিল। তখনই মনে হলো যে দেশে এ ধরনের সার্জারি যদি শুরু করতে পারি তাহলে এর অবশ্যই ইতিবাচক দিক থাকে। শুরুর দিকের গল্পটা একটু শুনতে চাই, সেটাই কিভাবে শুরু করলেন? যে আমি যখন 90-তে টোকিও ইউনিভার্সিটিতে আমার প্রফেসরের সাথে কাজ করছিলাম, তখন মনে হলো যে কিভাবে দেশে নিতে পারি। এটা যদি টেকনোলজি ট্রান্সফারের কথা বলেন, তাই টেকনোলজি ট্রান্সফার করার জন্য কোনো একটি মানুষ তাকে কিছু ইনিশিয়েটিভ নিতে হয়। তো আমি 90-91-তেই বাংলাদেশ থেকে দুজন সেই সময়কার বিখ্যাত প্রফেসর, এখনো তারা আছেন, এখনো আমাদের শিক্ষক, প্রফেসর গোলাম রাসুল সার্জারির শিক্ষক, এবং প্রফেসর আজাদ খান বারডেমের যিনি মেইন পার্সন ছিলেন তখনও। তো ওনাদেরকে আমি ইনভাইট করে জাপান নিয়ে গিয়েছিলাম। ওনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে হোয়াট এ বিউটিফুল সার্জারি দিস ইজ। এবং ওনারা যখন কনভিন্সড হলেন, এবং আমাদের টোকিও ইউনিভার্সিটির নিয়ম ছিল যে আমরা ট্রেনিং যখন আমাদের হতো, তখন আমরা জুনিয়ররা সার্জারি করতাম, প্রফেসর আমাদেরকে অ্যাসিস্ট করতেন। তো স্যাররা যখন গেলেন, তখন প্রফেসরকে বলেই আমি নিজে অপারেশন করেছিলাম এবং স্যারদিকে দেখিয়েছিলাম। তো সেই যে কনফিডেন্সটা স্যাররা পেয়েছিলেন আমার উপরে। তো যখন 91 সালে আমি তখন একটি আন্তর্জাতিক কনফারেন্স হতো, সেটা সম্ভবত 3য় আন্তর্জাতিক কনফারেন্স ছিল সার্জারির।
গোলাম হোসেন স্যারকে বললাম যে স্যার দেশে আমি এসে ডেমনস্ট্রেটিভ কেস করতে চাই। যেহেতু স্যার দেখে এসেছিলেন, হি হ্যাড দ্য কনফিডেন্স অন মি, তখন সাথে উনি বললেন হ্যাঁ তুমি যন্ত্রপাতি নিয়ে এসে দেশে করো। প্রফেসর আজাদ খান দেখে আসলেন, উনি প্রথমেই বললেন যে নিয়ে আসো তুমি করো। তো এই যে ব্যাপারটা, এখানে আমি সেই টিপসটা দিচ্ছি এই জন্যই যে কাউকে যদি চোখে দেখানো যায় যে আমরা কি করছি, তাহলে সেটা গ্রহণ করতে অনেক সুবিধা হয়। তো আমি 91 সালের ডিসেম্বর মাসে 20 ডিসেম্বর প্রথমবারের মতো দেশে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি অর্থাৎ গলব্লাডার রিমুভাল সার্জারি বাই ল্যাপারোস্কোপ করলাম বারডেম হাসপাতালে। জাপান থেকে তখন আমার সাথে এসেছিলেন প্রফেসর হাসিমতো দাইজো বলে আরেকজন আমার সহকর্মী। বিশাল একটা ঘটনা বাংলাদেশের। এবং 93 সালে যখন পিএইচডি শেষ করলাম, আপনি যেটা বলছিলেন হাসপাতাল তৈরি কেন করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে দেশে যে যদি আমি বারডেমে আমি জয়েন করেছিলাম, আজাদ স্যার আমাকে বলেছিলেন জয়েন করতে, আমি করেছিলাম। কিন্তু তার পাশাপাশি আপনি জানেন আমাদের দেশে আমরা যারা কাজ করি ডাক্তারদের কিন্তু প্রবাবলি লংগেস্ট আওয়ার মেবি আপনাদের পরে, জানি না আপনারা বেশি কাজ করেন, কিন্তু ব্যাপারটা হলো যে ডাক্তাররা কিন্তু প্রায় সবাই আমরা সকালবেলাটা মেডিকেল কলেজগুলোতে পড়াই এবং শেখাই এবং অপারেশন করি, সেটা করার মাধ্যমেই শেখাই ছাত্রদেরকে, এবং বিকেল বেলাটা আমরা নিজস্ব প্র্যাকটিস করি। তো আমার তখন মনে হয়েছিল বারডেমে আমি জয়েন করবো সকালবেলাটা, কিন্তু বিকেলেও তো আমাকে কোথাও না কোথাও কাজ করতে হবে। তখন মনে হয়েছিল আমি নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করি না কেন, মানে নিজের প্রতিষ্ঠানই তৈরি করা। রাইট। তখন খুব ক্ষুদ্র আকারে গুলশানে স্বল্প পরিসরে মাত্র 15-20 বেড দিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নামে এই নামে একটা হসপিটাল শুরু করি। এটা হচ্ছে 92 সালের দিকে। এটা হলো কিনা 93-তে আমি ফিরে আসলাম এপ্রিলে, এবং বারডেমে জয়েন করলাম এপ্রিল মাসে। মার্চে আমাদের পিএইচডি শেষ হলো, এবং ওই হাসপাতালটা আমি 93 ডিসেম্বর নাগাদ ওখানে কাজ শুরু করতে পেরেছিলাম। তো আমার সাথে আমার দুজন বন্ধুর কথা না বললেই নয়, ডক্টর প্রফেসর জোনায়েদ শফিক, একজন পেইন স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, এবং জোনায়েদ এখন আমার সাথে আছেন, এবং ডক্টর ফাইসাল মোয়াজ্জম। ফাইসাল আমার সাথে এখন নেই, বাট সে কানাডাতে সেটেলড হয়েছিল, সেও সার্জারিতে ছিল। তো আমি, ফাইসাল এবং জোনায়েদ মিলে এই ভেঞ্চারটা নিয়েছিলাম। তখন আমাদের বয়স ছিল 32-33 বছর বয়স। দ্যাট ওয়াজ এ হিউজ রিস্ক, কিন্তু গুলশানের মতো জায়গাতেও আমরা ওই হাসপাতালটি করে প্রায় খুব বেশি সাড়া পাচ্ছিলেন না, পেয়েছিলাম। সেটাই বলছিলাম যে অদ্ভুত ভাবে সারা দেশ থেকে আমাদের কাছে রোগী আসতো। কোন দিন আমাদেরকে দিনে 5-7টি অপারেশন করতে হতো। ওইটুকু হাসপাতাল মানুষ খুঁজে খুঁজে বের করতো। আমি কেন বলছি কথাটা, যে নতুন জিনিস সেটার যদি উপকারিতা মানুষকে বোঝানো যায় বা মানুষ এই প্রচারণাটা নিয়ে যাওয়া খুঁজেই বের করে, এবং এক্স্যাক্টলি তখন মানুষ খুঁজেই বের করতো। এবং আমার মনে আছে আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে আমি মিয়ানমার থেকেও পেশেন্ট পেতাম। তখন ল্যাপারোস্কোপিক সার্জারি খুব বেশি দেশে হতো না। আমরা আমাদের দেশে খুব আর্লি স্টেজে শুরু করেছিলাম, এটা ইনসিডেন্টাল, আমি কোনো পার্সোনাল কোনো ক্রেডিট নিতে চাই না, কিন্তু সেই সময় টোকিও বিশ্ববিদ্যালয়ে আমি এটা শেখার সুযোগ হয়েছিল বলেই খুব অল্প সময়ের মধ্যেই সারা পৃথিবীতে যখন 90-তে এটা পপুলার হলো, 91-এ প্রথমবারের মতো বাংলাদেশে করলাম, এটা একটা বিরাট একটা পজিটিভ একটা দিক ছিল, ব্যাপার ছিল। আমি একটা মানে উদাহরণস্বরূপ বলি, আমাদের দেশে সবকিছু আসতে একটু সময় লাগে, যে কোনো কিছু। এখন অবশ্য টেকনোলজির যুগ, খুব অল্পতে আমরা পেয়ে যাই, এরা অফ কমিউনিকেশন আমরা জেনে যাই। যেমন এন্ডোস্কোপি, যেমন আমাদের দেশে যখন 75 নাগাদ প্রফেসর আজাদ খান শুরু করেছিলেন, তারও প্রায় 20 বছর আগে এন্ডোস্কোপি বাইরের পৃথিবীতে শুরু হয়েছিল। 20 বছর লেগেছিল আমাদের দেশে আসতে। তো ঠিক এমন ভাবে ল্যাপারোস্কোপের হয়তো সময় লাগতে পারত, কিন্তু লাকিলি আই ওয়াজ অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, যার জন্য শিখতে পেরেছিলাম এবং দেশে এটা নিয়ে আসার ব্যাপারে কিছু কাজ করতে পেরেছিলাম। এবং এই জন্য আমি আমার জাপানি বন্ধুদের, প্রফেসর এবং আমার সাথে যারা দেশেও ছিলেন, তারা আমাকে প্রচুর হেল্প করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই সুযোগে। আর তারপরে যখন গুলশান থেকে মানে এই যে আজকের যে আপনার প্রতিষ্ঠান যেখানে এখন যেটা, এই অভিজ্ঞতা, এখানে একটি ছোট্ট কথা না বললেই নয়। আপনি জানেন যে আমি পিএইচডি করেছি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে, এটাকে মম্বোশি স্কলারশিপ বলে, মিনিস্ট্রি অফ সায়েন্স এডুকেশন এন্ড কালচার অফ জাপান। তো জোনায়েদও তাই, ফয়সালও তাই। আমরা 3টা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আমরা যখন টিম তৈরি করলাম, উই হ্যাড নো মানি। তখনই আমাদের এক বন্ধু ডক্টর সুগানামি, শিগেরু সুগানামি বলে আমাদের এক বন্ধু, উনি ওকায়ামাতে ছিলেন, উনি একজন ডাক্তার, উনি একটি এনজিও করতেন, এখনো কোথায়, এটা হলো ওকায়ামা, জাপানি, কিন্তু এনজিওটা হলো আপনার আমদা, অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া।
তো অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ডক্টরস কথাটা শুনেই ওর সাথে আমি যোগাযোগ করলাম। আমার মনে হয়েছিল যে বাংলাদেশে তো এই ডক্টরস অফ এশিয়ার অ্যাসোসিয়েশন একটা পার্ট থাকতে পারে পার্ট হতে পারে। এক্স্যাক্টলি তাই। আমদা ইজ দ্য বিগেস্ট অর্গানাইজেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং আমদার যে প্রায় 35-36 যে কান্ট্রি চ্যাপ্টার আছে, বাংলাদেশ তার মধ্যে একটি। তো সেই 88 সাল থেকে ডক্টর সুগানামির সাথে আমার যোগাযোগ এবং সম্পর্ক। উনি যখন কথা কথা একদিন আমাকে বলছিলেন যে নাইম, হোয়াট ইজ ইউর প্ল্যান, আই সি ইউ ওয়ান্ট টু গো ব্যাক হোম, মানে টু ইউর কান্ট্রি। তখন আমি বলে হ্যাঁ, at any cost I will go back my home and to my country to work. তো কারণ আপনি জানেন যে বিদেশে পড়াশোনা করে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইরে সেটেল করার চিন্তা করি। চিন্তা ঠিক করি না, আমরা ফিরতে চেষ্টা করি কিন্তু সবসময় পারি না। আমার বন্ধু সম্ভব হয়ে ওঠে না, কারণ এই সুযোগগুলো আমরা পাই না। যে কাজটা যে শিখেছি সেটা কিন্তু দেশে করার মতো ক্ষেত্র আমাদের নিজেদের তৈরি করতে হয়, কারণ ক্ষেত্র থাকে না। তো নিজেদের তৈরি করে নেওয়া কিন্তু কঠিন ব্যাপার। ল্যাপারোস্কোপিক সার্জারি তো সেট আপ কম্পারেটিভলি মানে স্মলার সেট আপ, যেটা আমি পেরেছিলাম। কার্ডিয়াক সেট আপ তো পারা যায় না, নিউরো সার্জারি সেট আপ তো পারা যায় না। যাই হোক, তখন ডক্টর সুগানামি আমাকে যখন বললেন যে ওটা যে প্ল্যান, আমি বললাম যে আমি দেশে ফিরবো, একটি গ্রুপ প্র্যাকটিস করব, আর আমাদের বিভিন্ন হাসপাতালে নিয়ম আছে, আমরা প্র্যাকটিস করি একটা চেম্বারে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে অপারেশন করি। তখনই উনি আমাকে আইডিয়াটা দিলেন যে ওয়াই ডোন্ট ইউ গো ফর ইউর ওন সেট আপ, যেহেতু তুমি প্র্যাকটিস করবে, তুমি অপারেশন করবে, আর দ্যাট উইল মানে আই উইল নিড আ লট অফ মানি, দ্যাট উইল কস্ট মি আ লট। তখন বললো যে তাহলে আমি আমার এনজিও থেকে তোমাকে কিছু টাকা দিই। আমি বললাম না, আমি এনজিও টাকা নিব না, মানে নট টু মেনশন অফিসিয়ালি, বাট দ্য থিং ইজ দ্যাট তখন এনজিও টাকা কিছু করাটার ব্যাপারে নেগেটিভ অ্যাটিটিউড ছিল আমাদের। হ্যাঁ, নেগেটিভ অ্যাটিটিউড ছিল এই জন্য যে হয় না যে এদেশে জাপান থেকে নিয়ে এসে আমি যদি আবার ওইভাবে এস্টাবলিশ করতে না পারি, তার পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে, আবার ফেরত দিতে হবে, নানান ধরনের। এক্স্যাক্টলি। তো আমি তখন বললাম যে না, ফেরত দেওয়ার ব্যাপারে আমি ইন্টারেস্ট ছিলাম। আমি বললাম যে তুমি আমাকে লোন দাও। যখন সে বললো আমাকে লোন দেবে, ফাইন, আমরা জাপানিজ ইন্টারেস্ট, আমি লোন শোধ করবো, তখন হি অ্যাগ্রিড। তো আই হ্যাভ টেকেন এ লোন ফ্রম হিম। তখন আমি কেমন টাকা পয়সা নিলেন? সেই আমলেই প্রায় 2 কোটি টাকার মতো, 93 কথা বলছি, নট এ ম্যাটার অফ জোক। তখন আমাদের এই সেট আপ তৈরি করতে ওইরকমই খরচ পড়েছিল। মানে এটা কি, এবং সেই টাকাটা আমাদেরকে 12 বছরে শোধ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 8 বছরে শোধ করতে পেরেছিলাম। দ্যাট ওয়াজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মাইসেলফ, জুনায়েদ এন্ড ফায়সাল। তো যখন আমরা 8 বছরে শোধ করে দিলাম, তখন মনে হলো হাসপাতাল তো আমরা যদিও ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং পরবর্তীতে জুনায়েদ তার পেইন ক্লিনিক শুরু করলো, আরো বেশ কিছু জিনিস আমরা দেশে শুরু করলাম, যেমন স্লিপ ল্যাবরেটরি আমরা দেশে প্রথম শুরু করলাম। এরকম কিছু কিছু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, যে এখন 12 বছরের জায়গায় 8 বছর শোধ করলাম। হ্যাঁ, তখনই মনে হলো যে এখন তাহলে আমরা নিজস্ব একটা সেট আপে একটু ভালো জায়গায় যাই না কেন। গুলশানে ছিল ভাড়া বাড়িতে, সেটা আমরা তখন নিয়ে আসলাম ধানমন্ডি, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন। তো 2006 সালে আমি ধানমন্ডিতে নিয়ে আসলাম, এবং তখন আরো কিছু ডাক্তার বন্ধু আমাদের সাথে আসলেন। ওটাকে একটু আমরা আজকের অনুষ্ঠানে তাদেরকে একটু স্মরণ করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমাদের নিশ্চয়ই আমাকে ইভেন প্রফেসর মতিউর রহমান, আমার বন্ধু চাঁদপুরের ডক্টর শহীদুল্লাহ, তারপরে আপনার এখানে পরবর্তীতে যারা জয়েন করেছেন, প্রফেসর একেএম ফজলুল হক, ডক্টর কাজী নওশাদুন নবী, তারপরে আপনার মানে এরকম বেশ কয়েকজন আমাদের সাথে আসলেন, এবং আমাদের এই সেট আপে কাজ করার জন্য গাইনি, যেমন সামিনা চৌধুরী, তারপরে আপনার সেহরিন, এরা সব যখন আসলেন, তখন এটা একটু একটু ব্রডার একটা বেজ আমরা এটা তৈরি করলাম। এখন ব্যাপারটা হয়েছিল ওইরকম যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কিন্তু স্পেশালিস্ট ডাক্তারদের দ্বারা তৈরি, এদের ওনারশিপে এবং এদের দ্বারাই পরিচালিত। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি কিন্তু এটা চেয়ারম্যান, জোনায়েদ এটার এমডি, এবং বেসিক্যালি আমাদের সাথে মাহবুবুল আলম বাবুকে আপনারা চেনেন, আমাদের অ্যাডমিন ডিরেক্টর, এবং হি ইজ এ ফ্যান্টাস্টিক, অনেক জনপ্রিয় একজন লোক। বাবু তো একসময়, বাবু তো মানে যেটা হয় যে ওর যে ইনোভেটিভ আইডিয়াস গুলো দিয়ে আমরা জাপান বাংলাদেশকে আসলে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি। বাবু একসময় আপনারা জানেন কিনা, সেই পিয়ারসন্স ক্লাব থেকে শুরু করে পিয়ারসন্স এর যে পিয়ারসন্স ওয়াজ হিজ ব্রেনচাইল্ড। তো ওইভাবে বাবু যখন পিয়ারসন্স মার খেয়ে গেল কোনো এক কারণে, তো তখন বাবু যখন কিছুই করছিল না, তখন আমরা বাবুকে পিক করলাম যে বাবু তুই আমাদের সাথে আয়, আমাদেরই বন্ধু, ওর আশা থেকে পড়াশোনা করেছে। তো সে আসলো, এবং এখন দেখেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কিন্তু বেসিক্যালি, যদিও আমি আজকে বিজনেস লঞ্চ করছি আপনার, দিস নট এ বিজনেস ভেঞ্চার, দিস ইজ অ্যাকচুয়ালি এ প্ল্যাটফর্ম ফর এ গুড নাম্বার অফ ডক্টরস, যারা আমরা এখানে
মানে ইরেসপেক্টিভ অফ ওনারশিপ, যারা ওনারশিপে আছে তারা এবং যারা ওনারশিপে নাই এমনও বেশ কিছু ডাক্তার, যেমন ওনারশিপ মিনহাজ রহিম চৌধুরী আছেন, উনি এখানে প্র্যাকটিস করেন। আমার এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল মানুষের সেবার যে জায়গাটি, এবং আপনি বলছিলেন যে ব্যবসার চাইতেও মানবিকতা হচ্ছে এখানে বড়, যেটা আমরাও দেখেছি, কারণ আমাদের অনেক বিষয়ের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন, এটি নিউজেরও অনেক বিষয়ের সাথে আপনারা ছিলেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের কিছু প্রত্যাশার জায়গা থাকতেই পারে আপনাদের কাছে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটিও কিন্তু সাধারণ মানুষ জানতে চায়। আমি আসবো, তার আগে আমার একটি ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা আজকে কথা বলছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক সর্দার এ নাঈমের সঙ্গে। বিরতির আগে বলছিলাম যে আপনাদের এই প্রতিষ্ঠান, যেখানে ব্যবসার চাইতে মানবিকতার বিষয়টি আপনারা খুব গুরুত্ব দিয়ে থাকেন, এবং যেহেতু সবাই ডাক্তার এবং লাভ ক্ষতি খুব একটা হিসাবের মধ্যে আপনারা নেন না, ধর্তব্যের মধ্যে রাখেন না, তারপরও সাধারণ মানুষের আগ্রহের প্রেক্ষিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা কিন্তু আমরা জানতে চাইতেই পারি, আর সাধারণ মানুষও সেটি শুনতে চায়। থ্যাংক ইউ প্রণব। আসলে ওই জিনিসটাই বড়, যে আমি জুনায়েদ এবং আমরা যারা এখন মালিক আছি তারা কিন্তু কখনোই জাপান বাংলাদেশ থেকে কতটা প্রফিট পেলাম সেটা কখনোই চিন্তা করি নাই, এবং এখনো না। এই হাসপাতালের ইনকাম দিয়ে এটাকে আমরা বড় করছি, এবং এটাতে নতুন নতুন জিনিস অ্যাড করে আমরা মানুষকে একটু সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনি দেখবেন, খেয়াল করে আমরা প্রচুর চ্যারিটি করি, ফিলান্থ্রপিক বেশ কিছু প্রোগ্রাম করি। যেমন এদেশে সম্ভবত প্রাইভেট হসপিটাল হিসাবে আমরাই খুব আড়ম্বরের সাথে বিভিন্ন দিবসগুলো পালন করি। ডায়াবেটিক দিবস, বিশ্ব হার্ট দিবস, বিশ্ব পায়েস দিবস, তারপরে আপনার টিকা দিবস, আমরা কিন্তু ভীষণ আড়ম্বরের সাথে পালন করি। এদেশে আমরা কৃষকের স্বাস্থ্য সেবা, আপনি জানেন, চ্যানেলের সাথে আমরা করেছি শাহী সিরাজ সাহেবের সাথে, এবং আমরা এখানে জেরিয়াট্রিক মেডিসিন, টেলিমেডিসিন যেটা দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে আমরা এটিএন বাংলার সাথে এবং এটিএন নিউজের সাথে সম্ভবত প্রত্যন্ত অঞ্চলে আমরা টেলিমেডিসিনের কাজ করেছি, এখনো করছি। তো এই জিনিসগুলো দিয়ে আমরা মানুষের, হ্যাঁ এটা সত্যি কথা, এই বিশাল জনগোষ্ঠীর সবাইকে আমরা তো আর ক্যাটার করতে পারবো না, কিন্তু এভাবে আপনাদের যতটুকু আচরণের মধ্যে মানবিকতা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে বিশেষ করে কৃষকের স্বাস্থ্য সেবা, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম বড় একটি ইভেন্ট, মানে তাদেরকে সেবা দেয়া বা কানেক্টিং বাংলাদেশের মতো প্রজেক্ট, সেটির সাথে প্রান্তিক মানুষের কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসা কুড়িয়েছে যে একটি হাসপাতাল অর্গানাইজেশন, তারা তাদের সেবা করেও মানুষের কল্যাণের জন্য টেলিভিশনের সাথে সম্পৃক্ত থেকেই কাজটি করছে। কিছু মিলিয়ে এই যে কাজগুলো করার যে প্রেরণা, পাশাপাশি প্রশ্ন তো উঠতেই পারে যে এই প্রেরণাগুলো কোত্থেকে আপনারা পান, বা আপনাদের যে টিম, এটা কি এই টিম? একটা ব্যাপার এখানে বলতে হবে আপনাকে, সেটা হলো একটু খেয়াল করে দেখেন, আমি কথা একবার বলেছি যেটা কিন্তু স্পেশালিস্ট ডক্টরদের দ্বারাই তৈরি হাসপাতাল। তো স্পেশালিস্ট ডাক্তারদের দ্বারা তৈরি হাসপাতাল হলে হয় কি, যে আমরা যারা নিজেরা হাতের কাজ করি, আমাদের প্রফেশনাল ইনকাম দিয়ে আমাদের জীবন মোটামুটি ভালোভাবেই চলে যায়। এবং আরেকটা ব্যাপার হলো যে আমরা কম্পারেটিভলি বেশ অল্প বয়সেই জাপান থেকে ফিরে এসে একটা অল্প বয়সে শুরু করতে পেরেছিলাম। সম্ভবত অন্যান্য সময় আমি ভেবেছিলাম হয়তো অ্যারাউন্ড 45, আমরা তো কি করতাম যে আমাদের প্রফেসরদেরকে দেখতাম যে ওইখানে পৌঁছবো আমরা কবে। তো আমরা দেখতাম যে এদেশে প্র্যাকটিস জমিয়ে কাজ করার মতো বয়স অ্যারাউন্ড 45 to 50, এর আগে খুব বেশি প্র্যাকটিস জমে না, কারণ ডাক্তারি এমন একটা জিনিস স্পেশালিস্ট হতেই সময় লেগে যায় প্রচুর, যার জন্য এখন ইদানিং দেখবেন ইয়াং জেনারেশনের কাছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান খুব একটা লোভনীয় সাবজেক্ট না, তারা আরো অনেক অল্প সময় অনেক এগিয়ে যেতে চায়, কিন্তু ডাক্তার হতে হলে, ভালো ডাক্তার হতে হলে আপনার পোস্ট গ্রাজুয়েশন পরেও আপনাকে অ্যাটলিস্ট 10 বছর অপেক্ষা করা লাগে টু গো ফর এ নেম, ফেম এন্ড এস্টাবলিশ প্র্যাকটিস। কিন্তু লাকিলি ল্যাপারোস্কোপিক সার্জারি, পেইন ক্লিনিক, এই জাতীয় জিনিসগুলোর জন্য আমরা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য আমাদের প্রফেশনে অন্যান্য মানুষের চেয়ে প্রায় 10 বছর এগিয়েছিলাম। তো এই যে এগিয়ে থাকার কারণে সম্ভবত আমাদের মধ্যে হয় না যে পে ব্যাক টাইম, এখন আমাদের পে ব্যাক টাইম বলে মনে হয় আর কি। এখন আমার বয়স 53, জোনায়েদেরও তাই মনে হচ্ছে যেন আমরা এখন
we can give something back. Since we don't really depend on the income of the hospital, তো সুতরাং why not we spend the money for this kind of activities? যেমন এই যে আপনি শুনে খুশি হবেন, এই বাংলাদেশে প্রথমবারের মতো হবে এই আপনার ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে উদযাপন এই মার্চ মাসের 21 তারিখে আমরা এটা করব। এটা এই পর্যন্ত বোধহয় 9টি অলরেডি হয়েছে সারা পৃথিবীতে, এটা হচ্ছে প্রতি বছরই, কিন্তু আমাদের দেশে কখনো হয়নি। আমরা একটা ডাউন সিনড্রোম প্যারেন্ট সাপোর্ট গ্রুপ তৈরি করেছি, যেটা অলরেডি ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনালের একটা পার্ট হিসেবে রিকগনাইজ হয়েছে, এবং আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমদা বাংলাদেশ এটার সাথে সম্পৃক্ত হয়ে একটা দিবস পালন করবে। এটা দিবসগুলো পালনের উদ্দেশ্যটা কি? এটার জন্য আমাদের কিছু এফোর্ট দিতে হয় বা মানুষের কাছে সচেতনতা পৌঁছে দেওয়ার। যে কোনো দিবসের উদ্দেশ্য হলো একটা সচেতনতা তৈরি করা। এখন এই দিবসগুলো যদি নীরবে চলে যায় তাহলে কিন্তু মানুষের দিবসের অর্থটা রইল না। যার জন্য আমরা এটা আড়ম্বরের সাথে করার চেষ্টা করি যেন এগুলো মানুষ জানতে পারে এই দিবসগুলোতে। কিন্তু একটা বিষয় যে প্রশ্ন আপনার কাছে আমার ছিল যে সাধারণ মানুষের কিন্তু বেশ আগ্রহ আছে যে আপনাদের কার্যক্রম সম্পর্কে, তো সেই ভবিষ্যৎ পরিকল্পনা আর সবসময় তো আমরা ধরেন আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এখন এটা 100 বেডের হসপিটাল, এটা কি 500 বেডের হাসপাতাল, এক্সক্লুসিভলি কতগুলো উইং রেখে, যেমন ধরেন জেরিয়াট্রিক উইং। জেরিয়াট্রিক মেডিসিনটা হলো কি আপনার বৃদ্ধ বয়সের মানুষের জন্য চিকিৎসা, জেরিয়াট্রিক মেডিসিন। এবং এদেশে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধ আমরা সরাসরি করতে পারি নাই, আমরা দেখেছি, আমি ক্লাস 5-এ পড়তাম তখন, মুক্তিযুদ্ধে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু এখন সবাই ষাটোর্ধ্ব বৃদ্ধ, আমি বৃদ্ধ বলবো না, প্রবীণ। তো ওনাদের জন্য এক্সক্লুসিভ একটা চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ঠিক আপনি যেভাবে বলছিলাম যে আমরা বিভিন্ন দিবস পালনের মাধ্যমে যেভাবে সচেতনতা তৈরি করি, ঠিক একই সাথে যদি আমরা ওইরকম একটি 500 বেড হাসপাতাল যেমন কৃষকদের জন্য, প্রান্তিক মানুষের জন্য কিছু এক্সক্লুসিভ উইং রেখে, আমি একটা জিনিস বিশ্বাস করি, এদেশে আপনিও জানেন যে পেইং ক্যাপাসিটি আকাশচুম্বীও আছে, একেবারে নিচের লেভেলে জিরো আছে। সুতরাং সবারই কিন্তু স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, চিকিৎসা সেবা একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের থেকেই তো বঞ্চিত হচ্ছেন অনেকেই। আমি মনে করি শিক্ষা, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের সাথে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা একটা অধিকারের ব্যাপার বটে, কিন্তু আমাদের এই বিশাল জনগোষ্ঠীর জন্য, আমাদের সরকারের জন্য সম্ভব না সেটা প্রদান করা। তো প্রাইভেট সেক্টরে যেসব হাসপাতালগুলো এসছে, আমি বিশ্বাস করি না প্রত্যেকটি হাসপাতাল শুধু ব্যবসায়ী করছে, এটা কিন্তু প্রচুর কাজ করছে। আপনি দেখুন, এদেশে যদি প্রাইভেট হসপিটালগুলো না থাকতো তাহলে এই বিশাল জনগোষ্ঠী কোথায় যেত, কার কাছ থেকে যেত? আমি বলছি না সরকারের ব্যর্থতার কথা বলছি না, এটা তো সীমাবদ্ধতা থাকবেই। এত বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা আমাদের দেশে, আপনি অল প্যারামিটার্স, ডক্টর পেশেন্ট রেশিও, হসপিটাল বেড পেশেন্টের রেশিও, আপনারা 500 বেডে, আমরা 500 বেডের একটা হাসপাতালের জন্য চেষ্টা করছি। আমরা অলরেডি জমি নিয়েছি, জমি নিয়ে কথাবার্তা হচ্ছে, যেমন পূর্বাচলের দিকে, কারণ আপনি জানেন ওর বড় একটা হাসপাতাল তৈরি করার জন্য বড় জায়গা দরকার, যেগুলো ঢাকা শহরে এই মুহূর্তে সম্ভব না। এখানে ছোট্ট পরিসরে একটু একটু করে এক্সপ্যান্ড করার চেষ্টা যেটা চলছে, কিন্তু ভালোভাবে একটা ইনস্টিটিউশনের মধ্যে। আমরা অলরেডি একটা নার্সিং ইনস্টিটিউট করেছি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট। আমরা 500 বেডের হাসপাতালের পাশাপাশি একটি রিটায়ারমেন্ট হোম, রিটায়ারমেন্ট রিসর্টের মতো আমরা তৈরি করার চেষ্টা করছি। যেমন আমি বললাম, যেহেতু বলেছি যে 10 বছর এগিয়ে আছি, সুতরাং 10 বছর আগে একটু ভাবছি যে বৃদ্ধ বয়সে যখন ছেলেরা থাকবে না তখন আমি কি করব, তখন রিটায়ারমেন্ট হোম করব। আমার বয়সী মানুষগুলো যখন সেখানে থাকে, রিটায়ারমেন্ট হোম ঠিক তাদের জন্য দুটো গ্রুপই আছে, যারা এক্সক্লুসিভ গ্রুপ, যারা নিজেরা পে করতে পারে ফর দেয়ার লিভিং, এবং 5 স্টার রিটায়ারমেন্ট রিসর্টে থাকার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু তারা হয়তো এই ধানমন্ডি, গুলশান, বনানী এসব বাড়িতে থেকে এট দ্য মার্সি অফ বুয়াজ এন্ড দারোয়ান তারা লিভ করছে, তাই না? সুতরাং তাদেরকে দেখাশোনার জন্য তাদের ছেলে মেয়েরা যদি বাইরে থাকেন, তাহলে সারা বছর তাদের 15 দিনের জন্য অপেক্ষা করতে হয় ছেলেরা কখন আসবেন। তো আমি সেই দলে পড়তে চাই না। আমি চাই আমি যখন বুড়ো হব তখন প্রণব আপনারাও বুড়ো হবেন। সুতরাং আমাদের মতো বৃদ্ধ বয়সের মানুষগুলো যেন আলাদা কমিউনিটি তৈরি করে যেন আমরা বাঁচতে পারি, এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত যেন দেশ এবং সমাজের জন্য কিছু করে দিতে পারি। আমি নিজেকে কখনোই অক্ষম হিসেবে দেখতে চাই না সেই বয়সেও। তো ঠিক সেভাবেই আমরা একটি কমপ্লেক্সের মতো, এটা 5 স্টার রিটায়ারমেন্ট রিসর্ট প্লাস একটি
500 বেড হসপিটাল, যেখানে একটা বিষয় আমরা দেখেছি যে আপনারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অনেক দায়িত্ব আপনারা পালন করেন। এক্স্যাক্টলি, এটা আমি মানে আজকের অনুষ্ঠানে আমার বলতে দ্বিধা নেই, বিশেষ করে বাবু ভাই মাঝে মাঝেই ফোন করে এই বিষয়গুলো, বা আমাদের যতটুকু সামর্থ্য আমরাও চেষ্টা করি জাপান বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে বাবু ভাইয়ের এই অনুরোধে, এবং বিশেষ করে শিল্পী সমাজকে আপনারা একটা সাপোর্ট দিয়ে থাকেন বা মুক্তিযোদ্ধাদের একটা সাপোর্ট দিয়ে থাকেন। এর পেছনে কি কোনো মানে যে উদ্দেশ্যটা আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ আপনি দেখেননি কিন্তু তাদের জন্য একটা কিছু করা, এটিকে আরেকটু ছড়িয়ে দেয়া বা আরেকটু বিস্তৃত ভাবে করা, সেরকম কি কোনো পরিকল্পনা? সত্যি তাই। আমি যেটা বলছিলাম যে এই যে আমরা যদি বড় হাসপাতাল হাত দিতে পারি, এখানে কিন্তু এক্সক্লুসিভলি এই জেরিয়াট্রিক ইউনিটটা মুক্তিযোদ্ধাদের জন্যই উৎসর্গ করা হবে ইনশাল্লাহ। তাই যদি আমরা করতে পারি, আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের ঋণ তো আমরা কোনদিন শোধ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ফিল করতে পারবো আমরা কিছুটা তো করতে পেরেছি তাদের জন্য। যখন এখনো পত্রপত্রিকায় দেখি, এখনো কিন্তু জাপান বাংলাদেশে আমরা কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা ভিজিট নেই না, এটা আমরা জানি, কারণ আমরা খবরে, এবং আপনারাও যদি কখনো রোগী রেফার করেন আপনি জানেন, দেখেন, এবং সার্জারি ইত্যাদিও কিন্তু আমরা অত্যন্ত অল্প খরচে করার চেষ্টা করি। সেটা আমাদের ফিলিংস থেকেই করছি। এখন যেটাই বলছিলাম যে দেশে মানুষ হয়েছি, পড়াশোনা করেছি, দেশের মানুষের টাকা ডাক্তার হয়েছি, বিদেশে স্কলারশিপ পেয়েছি, জাপান গভর্নমেন্ট আমাকে টাকা দিয়েছে, আমাকে দেয়নি, জাপান গভর্নমেন্ট এই দেশকে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে। আমি যে টাকাটা পেয়েছি 5 বছর 5.5 বছর আমি স্কলারশিপ নিয়ে, আমার বড় ছেলেটিও জাপানে জন্ম নিয়েছে এবং সে এবার ডাক্তার হচ্ছে, দোয়া করবেন। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি যদি একটি অন্যরকম একটা প্রশ্ন করি, যে আবার যদি আপনাকে শুরু করতে হয়, যেমনটা আপনি জাপান থেকে এসে শুরু করেছিলেন জাপান বাংলাদেশের মতো একটা প্রতিষ্ঠান, আবারও যদি শুরু করার স্কোপ আসে, আপনি কি শুরু করবেন? মানে 500 বেডের নিয়ে শুরু করবেন নাকি আবার স্কোপ এলে কি? কোন শুরুই তো আসলে খুব বড় ভাবে শুরু করা যায় না, স্টেপ বাই স্টেপ করতে হয়। তো আমি জাপান বাংলাদেশের ছোট্ট পরিসরে শুরু করেছিলাম বলে আজকে এই পর্যায়ে এসেছি, এবং এখান থেকে 500 বেডে, এখান থেকে যদি শুরু করতে বলেন তো ডেফিনেটলি 500 বেডের একটি হাসপাতাল, যেটি কৃষকের জন্য, প্রান্তিক মানুষের জন্য, এদেশের আমি বলবো প্রবীণ মুক্তিযোদ্ধাদের জন্য, এবং আমরা যুদ্ধের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য, এবং আপামর জনসাধারণের জন্য। প্রান্তিক মানুষ তো কখনই আপনি কাউকেই বাদ দিতে পারবেন না, চিকিৎসা সেবাটাই তাই। আর রিটায়ারমেন্ট হোম যেটা বা রিসর্ট যেটা, রিটায়ারমেন্ট রিসর্ট যেটা, এটা আমার একটি স্বপ্নের প্রজেক্ট, এটি নিয়ে আমি কাজ করছি। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যেহেতু এই কাজগুলো আপনারা করছেন এবং আমরা মুক্তিযোদ্ধাদের কথা বললাম, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার কথা বললাম, আমরা যখন বড় হয়ে যাব, বৃদ্ধ হব, তখন কি করবো, সব ভাবনাই কিন্তু আছে। তো যেই মানুষটি এইসব নিয়ে ভাবেন, নিশ্চয়ই তার দেশ নিয়েও একটা ভাবনা আছে, সেই ভাবনাটি কি? দেশ নিয়ে ভাবনা হলো, আমি বিশ্বাস করি মানুষ তার নিজস্ব ক্ষমতা বলে যতটুকু করে, নিজস্ব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যতটুকু করে, সেটাই কিন্তু কালেকটিভ অর্থে দেশের জন্যই করা হয়। এবং আমি এই প্রফেশনে আছি, এই প্রফেশন রিলেটেড কাজই করব। আমাকে ডাক্তার হয়ে রাজনীতিতে যেতে হবে দেশের জন্য কিছু করার জন্য, আমি সেটা বিশ্বাস করি না। আমি ডাক্তার হিসেবেই আমার জায়গাটি থেকেই কিন্তু দেশ সেবা করে যেতে পারি, এবং সেটাই আমরা করছি। আমরা একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক সর্দার এ নাঈম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করি। ধন্যবাদ প্রণব। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন তারা জানেন যে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1:15 আমরা বিজনেস লাঞ্চ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ বিদায় নিচ্ছি। যেতে যেতে আবারও মনে করিয়ে দিব, খবরের আপডেট পেতে হলে সবসময় চোখ রাখুন শুধুমাত্র এটিএন নিউজের পর্দায়।